সুপ্রভাত বন্ধুরা। আজ 24 জানুয়ারি শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সরকারের প্রধান ডক্টর ইউনূসের পক্ষে খারাপ খবর। রাষ্ট্রসংঘ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চেয়েছে, না হলে তারা বাংলাদেশের হতে চলা নির্বাচনকে স্বীকৃতি দেবে না। তাদের বক্তব্য, নির্বাচিত সরকার পদত্যাগ না করলে বা ক্ষমতা হস্তান্তর না করলে বা নতুন নির্বাচনে অংশ নিতে না পারলে সেই নির্বাচনকে স্বীকৃতি দেওয়া যায় না। এই পরিস্থিতিতে বিশেষ প্রোটোকল ব্যবস্থায় বিশেষ বিমানে কড়া নিরাপত্তার বহর নিয়ে উত্তরপ্রদেশ থেকে দিল্লি পৌঁছে গেছেন শেখ হাসিনা। সেখানে সন্ধ্যায় 55 থেকে 60টি দেশের শতাধিক মিডিয়া ও উচ্চপদস্থ ব্যক্তির সাথে প্রেসমিট ও মত বিনিময় করবেন, যেটা ডক্টর ইউনূস ও তার নির্বাচনের পক্ষে মোটেই সুখকর নাও হতে পারে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত গাজা বোর্ড অব পিস বা শান্তি পরিষদে $100 কোটি অনুদান প্রদান করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তাবও দিয়েছেন তিনি। সেই প্রস্তাবে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা রাখা রাশিয়ার যে অর্থ বাজেয়াপ্ত করা হয়েছিল, সেখান থেকে $100 কোটি যেন গাজা বোর্ড পিসে অনুদান হিসেবে দেওয়া হয়। ফিলিস্তিনের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত বোর্ড অব পিস বা গাজা শান্তি পরিষদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ 8টি মুসলিম দেশ। এক যৌথ ঘোষণায় এই বিষয়টি জানাচ্ছে দেশগুলি। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন, কিছু দেশের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন ছাড়া এই বোর্ডে যোগ দেওয়া সম্ভব নাও হতে পারে। ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়া 8টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, এই 8টি দেশ বোর্ড অব পিসে তাদের একজন করে প্রতিনিধি পাঠাবে। সায়েন্স ফিকশন সিনেমার সেই চিরচেনা উড়ন্ত গাড়ি বা ফ্লাইং কার এখন আর কেবল কল্পনা নয়, বরং অতি দ্রুত বাস্তব জীবনে দেখা দিতে চলেছে। দক্ষিণ চীন থেকে পাওয়া খবর অনুযায়ী চীনের প্রধান উড়ন্ত গাড়ি নির্মাতারা চলতি বছরের শেষ নাগাদ গ্রাহকদের কাছে এই যানগুলো হস্তান্তর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর ফলে সাধারণ যাত্রীদের জন্য আকাশপথে যাতায়াতের স্বপ্ন এক ধাপ সার্থকতার পথে। বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে নিহত হয়েছেন মোট 3117 জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় নতুন করে কমপক্ষে 3 সাংবাদিক নিহত হয়েছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল আমেরিকা যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়ার মুনা দ্বীপের চুনাপাথরের গুহায় প্রত্নতাত্ত্বিকেরা এমন কিছু হাতের ছাপের সন্ধান পেলেন, যা প্রায় ৬৭,৮০০ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে। আসছি দেশের খবরে। শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবসকে দেশ জুড়ে দেশপ্রেম দিবস হিসেবে পালন করা হয়েছে বাম দলগুলির পক্ষ থেকে। বাম নেতৃবৃন্দ নেতাজির ধর্মনিরপেক্ষ স্বনির্ভর দেশ গঠনের স্বপ্নের কথা তুলে ধরে বলেছেন, নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে হলে আজকের দিনে ধর্মের নামে বিভাজনের রাজনীতির মোকাবিলায় মানুষকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে। অনিল আম্বানি গোষ্ঠীর ১.৫ লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতির তদন্ত নিয়ে সিবিআই এবং ইডিকে ফের নতুন করে স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওই তদন্ত রিপোর্ট 10 দিনের মধ্যে মুখবন্ধ খামে কোর্টে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট মনে করছে, এই তদন্তে সিবিআই এবং ইডি ঢিলেমি দিয়েছে। আগামী 29শে জানুয়ারি চণ্ডীগড় পুর নিগমের মেয়র নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে হারানোর লক্ষ্যে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।
এই সমঝোতাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আর কখনো জোট নয় এই ঘোষণাই করেছিল আম আদমি পার্টি। দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ভবিষ্যতে কংগ্রেসের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা নেই। সেই ঘোষণার কয়েকদিনের মধ্যেই ফের কংগ্রেসের হাত ধরল আম আদমি পার্টি। ঝাড়খণ্ডের সারেন্ডার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হলো শীর্ষ মাওবাদী নেতা পাতিরাম মাঝি ওরফে অনল। তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, নিহত পাতিরাম মাঝি সম্প্রতি নিহত মাও নেতা হিদমার মতোই সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন। ছত্তিশগড়ে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত 7 শ্রমিক। উড়িষ্যার ঢেঙ্কানালে এক যাজককে মারধর করে জোর করে গোবর খাওয়ানো এবং জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ উঠল বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। ন্যূনতম ভাড়া 4 লক্ষ টাকা, সর্বাধিক ভাড়া 20 থেকে 25 লক্ষ টাকা। ভারতের সবচেয়ে অভিজাত এবং বিলাসবহুল ট্রেন, নাম মহারাজা এক্সপ্রেস। মঙ্গলবার সেই ট্রেন নাকি পড়তে চলেছিল বড় দুর্ঘটনার মুখে। সম্ভাবনা ছিল রেল লাইন থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার। চালকের দূরদৃষ্টির জেরেই বড় রকম নাশকতা এড়াতে পারল ভারতের সব থেকে অভিজাত এই ট্রেন। রাত 11:30 নাগাদ রাজস্থানের জয়পুর থেকে সবাই মাধবপুরের দিকে যাচ্ছিল এই মহারাজা এক্সপ্রেস। এই সময় ট্রেনে মোট যাত্রী ছিল 100 জন, প্রত্যেকেই ছিলেন বিদেশি পর্যটক। এখন রাজ্যের খবর। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হয়েছে। শুক্রবার থেকে বইপ্রেমী মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে চলতি বছরের বইমেলা। এদিন এবিটি এর শিক্ষা ও সাহিত্য বুক স্টলের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ও অধ্যাপক মালিনী ভট্টাচার্য ও সুজন চক্রবর্তী। মালিনী ভট্টাচার্য বলেন, দক্ষিণপন্থীরা মস্তিষ্ক দখল করে বিভাজনের বীজ ছড়িয়ে দিচ্ছে, তা রুখতে হবে। তার প্রধান অস্ত্রই হবে বই। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিচ্ছে সরকার। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি তাদের প্রধান অস্ত্র। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবকদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। এদিন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বুক স্টল ও শিক্ষা ও সাহিত্য এবং ছাত্র সংগ্রাম পত্রিকার বুক স্টল উদ্বোধনে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, শিক্ষা ব্যবস্থা জুড়ে অশিক্ষা, বিজ্ঞান মনস্কতার উল্টো দিকে অপবিজ্ঞানের চাষ হচ্ছে। শিক্ষাক্ষেত্রে সরকারি অনুদান কমছে। সবার জন্য শিক্ষা, সেই অধিকার সুনিশ্চিত করতে হবে। শিক্ষক, ছাত্র, অভিভাবক, শিক্ষাকর্মীদের একত্রে লড়াই করতে হবে। যুবশক্তি বুক স্টলে এদিন উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা সুপ্রিয় দত্ত। সঙ্গে ছিলেন যুব আন্দোলনের প্রাক্তন নেতা জামির মোল্লা সহ যুব নেতৃবৃন্দ। স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত কাজের পরিবেশ নেই, প্রয়োজনীয় আর্থিক সুবিধা বা সুরক্ষা নেই। এই অবস্থায় জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী হতে পারে না। আশাকর্মী আন্দোলনের দাবি মানার দাবি তুলে এই বক্তব্য জানালো জনস্বাস্থ্য উদ্যোগ সমন্বয় মঞ্চ। গত বুধবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনরত আশাকর্মীদের ওপর পুলিশি নিপীড়নের ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়েছেন এই মঞ্চের যুগ্ম আহ্বায়ক ডাক্তার ফুয়াদ আলিম ও অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী। সমন্বয় মঞ্চ বলেছে, স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত কাজের পরিবেশ, আর্থিক সুবিধা, সুরক্ষা, মর্যাদা ছাড়া জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী হতে পারে না। আশা স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের বকেয়া যে দাবিগুলো রয়েছে, ন্যূনতম 15,000 টাকা মাসিক সাম্মানিক, সঠিক সময়ে সঠিক হারে উৎসাহ ভাতা, মাতৃত্বকালীন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই এর মতো কর্মরত অবস্থায় মৃত্যু ঘটলে পরিবারকে আর্থিক সহায়তা, সবগুলোই ন্যায্য দাবি। নিম্ন আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত জট কাটল অবশেষে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতে 29টি শূন্য পদে সিভিল জাজ নিয়োগকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়েছিল। নিয়োগ প্রক্রিয়ায় বাধা দেয়নি আদালত, খারিজ করে দেওয়া হয়েছে মামলাকারীদের আপত্তি। সুপ্রিম কোর্টে শুক্রবার এই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। নিয়োগে আপত্তি তুলে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। ফলে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় আরও কোনো বাধা রইল না। মামলাকারীদের হয়ে শীর্ষ আদালতে লড়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। তিনি বলেন, আমাদের কর্তব্য ছিল বর্তমান এবং ভবিষ্যতে শূন্য পদ আলাদা না করে একসঙ্গে করা, কারণ সেক্ষেত্রে মেধা তালিকা ধরে পুরোটা নিয়োগ করা যেত। এমনকি ওবিসিদের জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি হতো, তারাও নিয়োগের সুযোগ পেতেন। তবে সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার ফলে এই নিয়োগ স্বাভাবিকভাবে চলবে, আর কোনো জট রইল না।
খড়গপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান নিয়ে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান কাউন্সিলরের মধ্যে দড়ি টানাটানিতে মূর্তিটি সারাদিন অনাদরে পড়ে থাকার ঘটনায় চরম শোরগোল পড়েছে। এই দায়িত্ব অবহেলার দায় নিয়ে দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়েছে। এ ব্যাপারে প্রাক্তন রেলকর্মী তথা সমাজসেবী সুন্দর রাও এই ঘটনাকে অত্যন্ত অন্যায় বলে দাবি করেছেন। এশায়ারের শুনানিতে ডাক পেলেন আমেরিকার জঙ্গলে লাল কাঠ রক্ষার গবেষক শুভম মুখোপাধ্যায়। হুগলি চণ্ডীতলার ওই বাসিন্দা ইতিমধ্যে হাজিরাও দিয়েছেন। তার ক্ষোভ, নির্বাচন কমিশন কম সময়ে কাজ শেষ করতে চাইছে, তাতে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। নোটিশ পেয়ে শুক্রবার তরুণ গবেষক বলেন, আরও সময় নিয়ে করা যেত, কিন্তু ক্রমশ বিষয়টা হাস্যকর পরিস্থিতির দিকে যাচ্ছে। শেষে খেলার খবর। চেনা ছন্দে কার্লোস আলকারাজ স্ট্রেট সেটে 6-2, 6-4, 6-1-এ ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। শেষ 16ই জায়গা পাকা করে নিয়েছেন এরিনা সাবালেঙ্কা ও ড্যানিল মেদভেদেভও। সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচেও জয় পেল বাংলা। শুক্রবার গতবারের চ্যাম্পিয়নেরা 1-0 গোলে হারালো উত্তরাখণ্ডকে। অসমের ডিব্রুগড়ের ঢাকুয়াখানা স্টেডিয়ামে বাংলার একমাত্র গোলদাতা নরহরি শ্রেষ্ঠা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।